তোমরা কিছু বললে না? ও কি আমাদের কথা শুনে নাকি? না না, বলার চেষ্টা করেছি, বেশ কয়েকবার তো খুব কড়াভাবেই বলেছি, কিন্তু কে কার কথা শোনে। এর চেয়ে বেশি কিছু বলতে গেলে হয়তো এমন অপমান করবে যে শেষ পর্যন্ত আর সহ্য করতে পারবো না। ছি 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 ছি। রঞ্জন কি ভাবলো বলো তো? ওর কি? ও তো আমার ভালোর জন্যই বলেছে। অসীমের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না মা, মাথাটাও ঠিকই আছে, অন্তত ঠিক ছিল। ওর মাথাটা খারাপ করে দেওয়া হচ্ছে। কে ওর মাথাটা খারাপ করে দিচ্ছে? আহা, এখন এই সমস্ত আলোচনায় তো কোনো লাভ নেই, বরং কি করা হবে সেটা আমরা ঠিক করি। ডক্টর রায় তো বললেন রঞ্জন ডোনার হতে রাজি আছে। রঞ্জনের মতো ছেলে হয় না। এখন এ কথা বলছো, অথচ কলেজে যখন পড়তাম তখন তো বলতে না। রঞ্জনকে আমার বরাবরই ভালো লাগে। আচ্ছা, ইতিহাস নিয়ে আলোচনা না করে আমরা কি বর্তমান নিয়ে একটু কথা বলবো? না মানে রঞ্জন যখন বলেছিল তখন তো অসীম এরকম ব্যবহার করেনি না। দেখো, রঞ্জনকে আমি যতটুকু দেখেছি তাতে মনে হয় অসীমের ওই ব্যবহারের জন্য মন্দিরা কেউ কষ্ট দেবে না। সুপারের কাছে শুনলাম ব্রজলালের এগেনস্টে যে এনকোয়ারি কমিশন বসছে, মেডিকেল বোর্ড নাকি আপনাকে তাতে ইনচার্জ করেছে। ঠিকই শুনেছেন। আপনি কি এটা জানেন যে আমার স্ত্রীকে থ্রেট করা হয়েছে এবং সেটা করেছে ব্রজলাল? হোয়াট? ইয়েস ডক্টর সিনহা। কি বলেছে ব্রজলাল আপনার স্ত্রীকে? বলেছে এই ইনকোয়ারি যাতে না হয় সেটা আমাকে ব্যবস্থা করতে হবে, না হলে আমার এবং আমার ফ্যামিলির ক্ষতি হবে। ব্রজলালের এত সাহস হলো কি করে? সেই প্রশ্নটা তো আমি আপনাকে করতে চাই। আমি ব্রজলালের এগেনস্ট একটা এফআইআর করছি। না না, এটা করবেন না, এটা কিন্তু কমিশনে আপনার এগেনস্টে যাবে। একটা সিনহা, এটাকে আপনি কমিশন বলেন? এটা তো একটা ফার্স। তাহলে মেডিকেল বোর্ডকে বলুন কমিশন না বসাতে। না না, সেটা আমি বলবো না, তাহলে তো গোটা ব্যাপারটাই ধামাচাপা পড়ে যাবে। ডক্টর সিনহা, আমি শুরু যখন করেছি তখন এর শেষ দেখে ছাড়বো। আচ্ছা, আপনার কি ধারণা যে কমিশন আপনার কমপ্লেনের কোনো মূল্য দেবে না? না না, তা তো বলছি না। আপনি সুপারিনটেন্ডেন্ট দুজনেই হসপিটালের স্টাফ, তা আপনারা কি করে এই কমিশনের ইনচার্জ হন যেখানে এই হসপিটালেরই আরেকজন স্টাফের এগেনস্টে কমপ্লেন করা হয়েছে? কেন না হওয়ার কি আছে? দেখুন, আমি এই ব্যাপারে কোনো তর্ক করতে এখানে আসিনি। ডক্টর রয়, আপনার বাড়ি গিয়ে কে কখন কিভাবে কাকে থ্রেট করেছে সেটা আমার দেখার কথা নয়, কারণ ঘটনাটা ঘটেছে হসপিটাল কম্পাউন্ডের বাইরে। কাজে আপনি যা বলতে এসেছেন সেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এখন মুখে বললাম, এরপর লিখিত জানাবো। আপনি লিখে উত্তর দেবেন যে অভিযোগটা অপ্রাসঙ্গিক। কতদিনে সোনা মুখটা দেখিনি গো। কতদিন তোমার গল্প শুনিনি। নিন, আপনারা গল্প করুন, আমি বরং আরেমোর কাছ থেকে ঘুরে আসি। গল্প করো। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। মা, কি করব বল, আমার যে অসুখ করেছে বাবা, হাসপাতালে না থাকলে আমি কি করে ভালো হব বল। অনেকদিন তো হয়ে গেল, এখনো ভালো হচ্ছে না কেন ঠাম্মা? কঠিন অসুখ তো,
সহজে সারবে না বাবা। বাবাকে তুমি বকেছো ঠাম্মা? তোকে কে বলেছে দাদু ভাই? বাবা মাকে বলছিল যে তোমাকে কোনোদিনও বাবা দেখতে আসবে না। আর কি বলেছে রে? তোমাকে বাবা হাসপাতালেই রেখে দেবে। এই কথা বলেছে দীপু? ঠাম্মা তুমি কি আর বাড়ি ফিরবে না? আমাকে আর গল্প শোনাবে না? আমি তো বাড়ি ফিরতেই চাই সোনা। আমি ডাক্তার বাবুকে বলবো যে তোমায় ছেড়ে দিতে। ও আমার সোনা, আমার দাদু ভাই, আমার সোনা। এই চিঠিটা পড়ুন। মেডিকেল বোর্ড চিঠি দিয়ে জানিয়েছে যে ব্রজলালের এগেনস্টে যে এনকোয়ারি কমিশন হবে সেটা হবে 2 মেম্বার কমিটি, এবং এই দুজনের মধ্যে একজন মেম্বার হচ্ছেন আপনি। আমি? কিন্তু কমিশনে তো হসপিটালের বাইরের লোক থাকা উচিত স্যার। আপনার এই উচিত অনুচিত বোধটা ইদানিং একটু বেশি মাত্রায় দেখা যাচ্ছে না? আর একজনকে আপনি? অবভিয়াসলি। কিন্তু এটা কি ঠিক হলো? সে প্রশ্নটা আমাকে করছেন কেন? মেডিকেল বোর্ডের মিটিংয়ে কি করুন। ঠিক আছে, তাহলে তো আমাদের কেসটা নিয়ে বসতে হয়। হ্যাঁ, তার আগে ডক্টর রায়ের সঙ্গে কথা বলুন একটু। এই মেডিকেল বোর্ডের ডিসিশনটা কি? ডক্টর রায় হয়তো এই ইনভেস্টিগেশনে ইন্টারেস্টেড নাও হতে পারে। এসব ব্যাপারে আপনি ডাইরেক্টলি কথা বলেন না কেন স্যার? আমি তো আপনাকে অনেকবার বলেছি যে আমাদের কেমিস্ট্রিটা মেলে না। মন্দিরা যখন হেমপ্রভা দেবীর কেবিনে গিয়েছিল তখন কিন্তু আপনি ডাইরেক্টলি বলেছিলেন। আচ্ছা, আপনাকে কি মেডিকেল বোর্ড কোনো স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছে যে আমি যা কিছু বলবো আপনি তার তার কৈফিয়ত দাবি করবেন? কৈফিয়ত নাই, এমনি জানতে চাইছি। একাডেমিক ইন্টারেস্ট। আপনার এরিয়া অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক্স নয়। একটা কথা বলি ডক্টর সিনহা, ডক্টর রয়ের মতো একজন ডাক্তার যদি এই হসপিটাল ছেড়ে চলে যায় তাহলে ক্ষতিটা ওনার নয়, এই হসপিটালের। শুনুন, কেউ ইনডিসপেন্সেবল নয়। আমি যেভাবে বলছি সেইভাবে কথা বলুন। আপনি যদি না পারেন আপনার ডেপুটিকে দিয়ে বলেন। মোট কথা কমিশনটা বসুক, এটা আমি চাই না। সেই মতো যেন কথা হয়। ক্লিয়ার? এত এত অস্থির হচ্ছ কেন নক্ষত্র? স্যার, কত ক্রিটিক্যাল পেশেন্ট আসে, ক্রিটিক্যাল কন্ডিশন তাদের। বুঝতে পারছি যে অ্যাডমিশন দিতে হবে, অ্যাডমিশন দেওয়াটা জরুরি, কিন্তু পাচ্ছি না, বেড নেই। আর বেড বাড়াবার কথা বললে রেড টেপিজমের শিকার হতে হয়। আমার আমার হাতে তো কোনো ক্ষমতা নেই। কি করে দাঁড়াবো এই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে? হ্যাঁ, কিন্তু তুমি যেদিন হাসপাতালে চাকরি নিয়েছিলে তুমি তো সেদিনই জানতে এখানকার পরিবেশ কি হবে। জানতাম, কিন্তু মেনে নিতে নিতে আমি আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছি। অপরাধ বোধ কাজ করছে। ভালো ভালো, সেটা ভালো। তোমাকে নতুন উদ্যমে অন্য কাজ করতে এগিয়ে যেতে সাহায্য করবে। সুজাতা কেমন আছে? জানি না স্যার। মানে ও এখানে নেই? আচ্ছা, তবে ওই আর একটা অপরাধ বোধ আমার ভেতরে কাজ করে চলেছে। সুজাতার কাছে আবার কি অপরাধ করে বসে আছো? স্যার, সুজাতা, তিতির, এদের দুজনের কাছ থেকে আমি ক্রমশ কেমন যেন দূরে সরে যাচ্ছি। না 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 না, নক্ষত্রটা ঠিক নয়। এটা তোমার ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ওদের সঙ্গে আলাদা করে কথা বলে দেখবেন। সুজাতা অত্যন্ত লক্ষ্মী মেয়ে। ও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ও জানে তোমার জীবনে কত হ্যাজার্ডস, কত ডিমান্ডস তোমার ওপরে। আরে ওই তো তিতিরকে বুঝিয়ে বলবে
যে ডাক্তারদের জীবন কিরকম, কত লোকের জীবন তাদের উপরে নির্ভর করে। স্যার, আপনি অনেক দিন আমাদের বাড়িতে আসেননি। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, একটা কাজ করো না নক্ষত্র, তুমি একদিন ওই সুজাতা, তিতির ওদেরকে আমার এখানে আসতে বলো না। স্যার, তুমি কি চাও আমি আমি সুজাতার সঙ্গে আলাদা করে কথা বলি? না স্যার। স্পষ্ট করে বলো। তোমার মধ্যে আমি কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করছি নক্ষত্র, যেগুলো তোমাকে কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে বাধা দেবে। ইনহিবিশনস। বাট হোয়াই নক্ষত্র? আরে আমার ছাত্র হয়ে তুমি যদি এরকম প্রতি পদে মেনে নিতে আরম্ভ করো, হেরে যেতে থাকো, তাহলে তোমার লক্ষ্য কিন্তু কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন না। নো স্যার, খুব ভয় হয়। আমার কাজের জায়গা, আমার সংসার, এই দুটো জায়গাতে আমি যদি ব্যর্থ হয়ে যাই। নিজের ওপর বিশ্বাস যাদের আছে, যাদের কাজ করার ক্ষমতা আছে, ইচ্ছে আছে, সময় আছে, তারাই জীবনে সফল হয় নক্ষত্র। এবার ভেবে দেখো তোমার মধ্যে সেগুলো আছে কিনা। স্যার, সুজাতাকে আমি সময় দিতে পারি না, তিতিরকে সারা দিনের মধ্যে কাছে পাই না। এই দূরত্ব আমাকে এত কষ্ট দেয়। তুমি চলে যাও নক্ষত্র, চলে যাও, তুমি বাড়ি চলে যাও। তুমি আজ খুব ক্লান্ত, টায়ার্ড। যাও, চলে যাও। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আই প্রে টু গড, তোমার মনের বিশ্বাস, তোমার নিজের উপরে বিশ্বাস যেন কখনো চলে না যায়। যাও, চলে যাও নক্ষত্র, তুমি চলে যাও। তুমি সুজাতার কাছে যাও, তুমি তিতিরের কাছে যাও, চলে যাও নক্ষত্র, তুমি চলে যাও। যত দোষ কি শুধু ব্রজলাল রাই করেছে স্যার? আর কত লোক যে কত কিছু করে পার পেয়ে যাচ্ছে, কই তাদের এগেনস্টে তো কোনো কমিশন বসছে না। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? সিএমওকে গিয়ে বলুন। সিএমওর জন্য তো কমিশনটা বসছে না, বসছে আপনার জন্য। আপনি, ডক্টর নক্ষত্র রায় আর ডেপুটি সুপার তিনজনে মিলে একটা গরিব লোককে চাকরি থেকে বরখাস্ত করবার জন্য উঠে পড়ে লেগেছেন। ওই একটা ব্রজলালকে টার্মিনেট করার জন্য আমাদের মতো তিনজনকে দরকার হয় না। এমনিতে তো আর পাচ্ছেন না, তাই ওর নামে মিথ্যে বদনাম দিয়ে এই সমস্ত কাণ্ড করছেন। মিথ্যে কি সত্যি সেটা তো কমিশন ঠিক করবে। কমিশন? কারা কারা আছেন এই কমিশনে? সেটা জানি না। জানেন না নাকি বলবেন না? জানলে আপনাকে না বলার কোনো কারণ নেই। শুনুন স্যার, কমিশন বসুক আর না বসুক, একজনেরও যদি চাকরি যায়, ইউনিয়ন কিন্তু সেটা বরদাস্ত করবে না। এটা আপনার কমিশনকে জানিয়ে দেবেন। তারপর এতদিন পর্যন্ত বাবার মুখের ওপরে কোনো কথা বলিনি। বাবার সমস্ত অন্যায় আবদার মুখ বুজে সহ্য করেছি, আমি মেনে নিয়েছি। জানি না চম্পা, সেদিন কি হলো আমার। বাবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দিলাম, অসীমকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বিয়ের আগে আর কোনো ঝামেলা হয়নি? বিয়েটা শেষ পর্যন্ত তোমার ইচ্ছেতেই হয়েছিল? হ্যাঁ, আমার ইচ্ছেতে, আর বাবার অনিচ্ছাতে।
বিয়েটা হলো, আর বাবার সঙ্গে সারা জীবনের জন্য সম্পর্কটাও নষ্ট হলো। বাবা যখন গম্ভীর গলায় কাটা কাটা ভাবে আমাকে বললেন, বিয়ের পর দিন থেকে ওনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, উনি সারা জীবনের জন্য কোনোদিন আমার মুখ আর দেখবেন না। আমার বুকটা ফেটে যাচ্ছে, খুব কষ্ট। বাবাকে আমি এত ভালোবাসি, আগে তো কোনোদিন বুঝিনি। কেন বাবার মুখের উপর কথা বলে? মন্দিরা দি, সেদিন অসীম আমাকে বুঝিয়েছিল, সান্ত্বনা দিয়েছিল, বলেছিল কোনো বাবাই তার সন্তানের কাছ থেকে সারা জীবন মুখ ঘুরিয়ে থাকতে পারে না। আমার বাবার সঙ্গেও আমাদের সম্পর্ক আবার ঠিক স্বাভাবিক হয়ে যাবে। অসীমের ভালোবাসাই সেদিন আমাকে সব দুঃখ ভুলিয়ে দিয়েছিল চম্পা। সব সময় পুরুষরা কেন মেয়েদের এরকম ভাবে বলো তো? বিয়ের আগে বাবা দাদা, বিয়ের পর স্বামী। সবসময় কেন ওরা ভাবে ওরা যেভাবে সুতোয় টান দিচ্ছে আমাদের সেইভাবেই নাচতে হবে? এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওখানে যেও না। সব সময় খালি নিষেধ নিষেধ আর নিষেধ। আমাদের কি মন বলে কিচ্ছু নেই? আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই? সব সময় ওদের মতোই কেন আমাদের চলতে হবে? জানো চম্পা, অসীমের মতো আমিও ভেবেছিলাম একদিন না একদিন বাবার সব অভিমান ঠিক ভেঙে যাবে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালে তিনি আমাকে আবার আগের মতো কাছে টেনে নেবেন। আমাকে দেখলেই তার সমস্ত অভিমানের দেওয়ালটা ভেঙে যাবে। তাই একদিন হাজির হলাম তার সামনে। এখন আমার কাছে এসে কোনো লাভ নেই। যদি তখন ক্ষমা চাইতে তাহলে এসে কিছু হতো না। স্যার আমি স্যার গরিব মানুষ, দোষী প্রমাণিত হলে আমার চাকরিটা চলে যেত। বউ বাচ্চার হাত ধরে আমার পথে বসতো স্যার। দোষী তুমি প্রমাণিত হবে এবং চাকরিটা তোমার যাবে। স্যার আমি তো আপনার কাছে ক্ষমা চাইছি স্যার, আর বলছি আমি কথা দিচ্ছি আর কোনোদিন এই ধরনের অন্যায় আমি করবো না স্যার। প্লিজ আপনি একটু কমিশনকে বলে আমার বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে সেটা স্যার একটু যদি বন্ধ করেন। এখন আমার হাতে কিছু নেই। তো তাহলে আপনি কোনোভাবেই আমাকে হেল্প করবেন না? না, কারণ তোমার মতো লোক হাসপাতালে না থাকাটাই ভালো। ব্রজুলাল হাসপাতালে না থাকলে ডাক্তারবাবু বলে ডাকতে হবে না, খাতিরও করতে হবে না। আপনি জিতে যাবেন আর আমি হেরে যাব সেটা তো আমি হতে দিতে পারি না স্যার। এর শেষ কিন্তু আমি দেখবো স্যার। ব্রজলাল, তুমি এই মুহূর্তে আমার চেম্বার থেকে বেরিয়ে যাও। যাচ্ছি স্যার, যাচ্ছি। তবে স্যার আপনাকে আমি স্যার বলতাম, শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। এটা কিন্তু আপনি ভালো করলেন না স্যার।
আমি বলছি আরেকবার আপনি ভেবে দেখবেন। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনু যাবে না খোলা একটাই দিক। শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে দুটো পাও নিশ্চিত।